প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আজ 1 আগস্ট শুরু হয়েছে শোকের মাস। 1975 সালের 15ই আগস্টের সেই শোকাবহ ঘটনার স্মরণ আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন আজ থেকে নানা কর্মসূচি শুরু করছে। একই সাথে আজকে 1 আগস্ট গুলশান হোলি আর্টিজান বেকারিতে যে হামলার ঘটনা ঘটেছিল 1 জুলাই তার মাস পূর্তি। সত্যি কথা বলতে কি, এই 1 জুলাইয়ের পর থেকে এই আজ 1 আগস্ট, এই 1 মাস ধরে বাংলাদেশে মূল আলোচ্য বিষয় এই জঙ্গিবাদ ইস্যু। আমরা আজকে থেকে নিউজ আওয়ার এক্সট্রায় বিশেষ আয়োজন শুরু করছি। তরুণরা, আমাদের যারা তরুণরা আমাদের মূল সম্পদ, যারা আমাদের ভবিষ্যৎ, যাদের উপর ভরসা করে বাংলাদেশ এগিয়ে যাবে, তারা কিভাবে কেন বিভ্রান্ত হয়ে ভুল পথে পা বাড়িয়ে দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে গিয়ে এইভাবে দেশের ক্ষতি করছে, সেটা নিয়ে আমরা এই প্রশ্নের উত্তরগুলি খোঁজার চেষ্টা করব আগামী 3 দিন। আজকে থেকে আমরা শুরু করছি আমাদের এই তরুণদের নিয়ে সিরিজ। আমরা আজকে আলোচনার বিষয় এটাই রেখেছি যে তারুণ্য যে কিভাবে ঝুঁকিতে আছে এবং সেটা আসলে তরুণদের এই ঝুঁকিটা কেন। আমরা কি আমাদের ছাত্র রাজনীতি কি আমরা খুব ভালোভাবে তরুণদেরকে আমরা গাইড করতে পারছি না, অথবা পরিবার থেকে আমরা তাদেরকে ঠিক পথ দেখাতে পারছি না, অথবা ধর্মের ঠিক রাস্তাটা তাদেরকে চেনাতে পারছি না, অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে একটু ঝিমে পড়েছে কিনা, আগের মতো এখন কি বিতর্ক হয় না, নাকি পাড়ায় পাড়ায় যে সাংস্কৃতিক সংগঠন থাকতো সেগুলো হয় না, নানা রকমের কথা। এবং বলা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে এক ধরনের সন্দেহের তীর ছড়া হচ্ছে, কারণ এই সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তার মধ্যে বেশি করে আলোচনায় আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা। বেশ কয়েকজন নর্থ সাউথ শিক্ষক এবং ছাত্র যারা আছে। আজকেও দৈনিক প্রথম আলোর শীর্ষ সংবাদ ছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 72 জন ছাত্র শিক্ষককে সুনির্দিষ্ট জঙ্গি তৎপরতা সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কার করা হয়েছে বা এরকম। ফলে মানে ইউনিভার্সিটির শিক্ষার্থী বা এই তরুণ যারা দেশকে এগিয়ে নিবে, তারাই আসলে এখন দেশকে পিছিয়ে নিচ্ছে। আমরা আজকে এই প্রশ্নগুলোর জবাব খুঁজব। আমাদের সাথে স্টুডিওতে আছেন বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আছেন লাকি আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি, এবং আছেন আমিনুল এহসান, ডেপুটি ডিরেক্টর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আমিনুল এহসান উনি একসময় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন এবং উনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থাকার সময় বিতর্ক, সিনেমা, নানা রকমের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছেন। সেই কাজটা কি এখনো চলছে কিনা, বা চললে সেটা কি ঠিক মতো হলো না কিনা, সবগুলো আমরা জানার চেষ্টা করব। বাসা থেকে আমাদের সাথে যুক্ত হবেন মহিউদ্দিন আহমেদ, লেখক গবেষক। আমরা আশা করি কোন এক পর্যায়ে তার সাথে কথা বলবো এবং বিভিন্ন পর্যায়ে আমরা আপনাদের ফোনে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মতামত আমরা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত করার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানটি শুরু করছি। তবে আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন হয়েছে। সেখানে আমরা এই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের কিছু কথা শুনে আমরা আলোচনাটি শুরু করব। আমরা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আজকে মানববন্ধনে এসেছি। দেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং তরুণ সমাজকে সচেতন করার জন্য, সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকে মানববন্ধন। আসলে তরুণ সমাজই পারে দেশের থেকে জঙ্গিবাদ বা সন্ত্রাস নামক অরাজকতাটা বিনাশ করতে, প্রতিরোধ করতে। যেহেতু শিক্ষার্থীরাই সামনের কর্ণধার, আমরা চাচ্ছি সবাইকে মেসেজটা দিতে, ব্যক্তি থেকে জাতি পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবসময় দেখা গেছে তরুণরাই কিন্তু সবসময় এগিয়ে গেছে, যেমন 71 সালে সবসময় ভাষা আন্দোলনে। এখন আমরা চেষ্টা করতেছি, আমাদের যথাসম্ভব চেষ্টা করতেছি সবাই নজরে টানার জন্য। আমরা তাদেরকে বুঝাবো, আমাদের সহপাঠীদের যারা এই দিকে জড়াতে চায়, আর সবাইকে বুঝাবো যে সন্ত্রাস কখনো শান্তি আনতে পারে না। আমাদের স্টুডেন্টগুলো আছে, ওরাই কিন্তু বেশি ধাবিত হচ্ছে এই পথে। তো দেখা যাচ্ছে আমরা যদি মানববন্ধন করি তো অনেক স্টুডেন্ট কিন্তু এতে সচেতন হবে। আমরা সচেতন বলেই এখানে এসে মানববন্ধন করছি। আমরা এটা বিশ্বাস করি যে এভাবে আমরা স্টুডেন্টকে কিছুটা পৌঁছাতে পারবো
এবং যারা স্টুডেন্ট যারা আছে আমাদের মতো, আমাদের শুভাকাঙ্ক্ষীরা এটা বুঝবে এবং তারাও ওই পথে আর যাবে না। আমরা যদি নিজেদের দিক থেকে নিজেরা সচেতন হই তাহলে অবশ্যই এটার ফল আমরা ফলপ্রসূ কিছু পাবো। এর কারণ হচ্ছে আমরা যখন একটা ছাত্র সমাজ আমাদের থেকে শুরু হয়, আমরা যদি এই ছাত্র সমাজটাই সচেতন হতে পারি, দেখা যায় আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং একসময় আমরা যখন হায়ার এডুকেশনে আরো বেশি যাই তখন দেখা যাচ্ছে আমরা এই ছাত্ররাই একদিন, ছোট ছাত্ররাই একদিন সেই বড় বড় পজিশনে যাচ্ছে এবং বড় বড় কিছু করছি। জি, আমি জনাব বদিউজ্জামান সোহাগ আপনাকে দিয়েই শুরু করি। আমরা দেখলাম যে এই যারা শিক্ষার্থী তারা বলছে যে তারা তাদের সহপাঠীদের বোঝাবে, তাদের বন্ধুদের বোঝাবে এবং তারাও খুব হতবাক যে কিভাবে এই তরুণরা বা ছাত্ররা ভুল পথে গেল। আপনি দীর্ঘদিন বাংলাদেশের একটি প্রধান ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং এখনো রাজনীতির সাথে জড়িত। মানে এই যে তরুণরা এইরকম সংখ্যায় হয়তো অল্প, কিন্তু তবুও তারা ভুল পথে চলে যাচ্ছে কেন? দেখুন, আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের নির্মোহ বাস্তবতা হচ্ছে জঙ্গিবাদ, এবং এই যে জঙ্গিবাদের যে উত্থান, এটি এই অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং আমাদের যে সভ্যতার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু নতুন নয়। এটি আমরা জানি যে এই আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের সময় যখন দেশের ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, তখনও কিন্তু একটা রাজনৈতিক গোষ্ঠী তারা কিন্তু সেই সময় এর বিরোধিতা করেছিল। এবং মুক্তিযুদ্ধের পরে আমরা জানি যে বিজয়ের আনন্দ হচ্ছে ক্ষণস্থায়ী এবং পরাজয়ের গ্লানি হচ্ছে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী। তো এই যে মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তি, তারা কিন্তু আমরা দেখেছি যে 1975 সালে জাতির পিতাকে হত্যা করার পরে এই গোষ্ঠীকে কিন্তু প্যাট্রোনাইজ করা হয়েছে বিভিন্নভাবে, এবং বিভিন্নভাবে তারা, আপনারা জানেন যে সে 1979 সালে যখন সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল, এবং তখন এদেশ থেকে সেই আফগানিস্তানে সেখানে কিছু মুজাহিদিন তারা সেখানে গিয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নের সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং পরবর্তীতে সেই যুদ্ধ শেষে তারা দেশে ফিরে এসে তারা কিন্তু বিভিন্ন নামে এই আমাদের এখানে জঙ্গি এইরকম সংগঠন সৃষ্টি করেছে। এবং আমরা জানি যে সারা বিশ্বে যে আজকে আইএস এর মতো এরকম ছোট বড় এরা তাদের বিভিন্ন সুবিধা অনুযায়ী বিভিন্ন নাম তারা গ্রহণ করে। এরকম সারা বিশ্বে আমরা জানি যে 5000-এর মতো জঙ্গি সংগঠন রয়েছে, যে যেমন বোকো হারাম, আল শাহর বিভিন্ন নামে। তো বাংলাদেশেও আমরা জানি যে সেই 1979 সাল থেকে এটা শুরু হওয়ার পরে 80 সালের দিকে বাংলাদেশে প্রথম জঙ্গিবাদীদের উত্থান হয়, যেটা আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে প্রথম দুইটি সংগঠন তারা এই করেছিল। যে সেখান থেকে এই পর্যন্ত জানি আমাদের বাংলাদেশে প্রায় 70টি সংগঠন এরকম বিভিন্ন সময় নাম ধারণ করেছে। এবং আমরা পর্যালোচনা করলে দেখতে পারি যে এই সংগঠনগুলোর পিছনে ছিল যারা একসময় শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল, যারা একসময় জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল, এবং আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে একটা গোষ্ঠী তাদেরকে ব্যবহার করেছে। আমরা দেখেছি 1992 সালের দিকে যে হরকাতুল জিহাদ, এবং সেই হরকাতুল জিহাদের যে মুফতি হান্নান, তার সাথে আমরা দেখেছি বিএনপির প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, একাধিক বৈঠক হয়েছে, আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই জাতি দেখেছে। এবং আমরা দেখেছি 2001 সালের পরে আমাদের উত্তরবঙ্গে সেই চরমপন্থী দমনের নামে বিএনপি বাংলা ভাই এবং শাহেক রহমানকে কিভাবে বাংলা ভাইকে সেই তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল ইসলাম, রাজশাহীর তৎকালীন মেয়র মিজানুল হক, ব্যারিস্টার আমিনুল হক, মিজানুর রহমান মিনু, তারপরে আপনার আলমগীর কবির সহ অনেকেই দিয়েছে, এবং তাদেরকে বিভিন্ন সময় টাকা পয়সাও তারা পাঠিয়েছে, এবং সেই গুলা আমরা পত্রপত্রিকায় দেখেছি। তাই এই কারণে আমি এটাকে বলবো যে এই ঘটনাটি এটি নতুন নয়, বাংলাদেশে এটি দীর্ঘদিন ধরে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, এবং তারা সময় সময় নাম পরিবর্তন করেছে। আপনারা দেখেছেন যে এই যে বর্তমানে যে গ্রুপটি, বাংলাদেশে জঙ্গি দুই ধরনের, একটা হচ্ছে যারা সেই আফগানিস্তান ফেরত একটি গ্রুপ, এবং তারা হচ্ছে মাদ্রাসা বিভিন্ন শিক্ষা থেকে যারা বেরিয়ে এসছে তাদের একটা গ্রুপ। আর একটা গ্রুপকে আমরা নতুন দেখছি, যেটি হচ্ছে যে বাংলাদেশে হিজবুত তাহরির, তারা, এবং যে গ্রুপটা এই মুহূর্তে আলোচিত যে উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং এরকম শিক্ষার্থীরা। তো এখানে দেখুন বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে নর্থ সাউথের কথা যেহেতু আলোচনা আসছে, এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আমরা জানি যে একটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস, কিন্তু আমরা সেখানে জানি যে লিবারেল ইয়ুথ জেনারেশন নামে সেখানে এই হিজবুত তাহরিরের একটি ছাত্র সংগঠন ছিল, এবং তারা দীর্ঘদিন সেখানে তাদের অ্যাক্টিভিটি চালিয়েছে।
এবং এই হিজবুত তাহরির ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তৈরি করেছিল ছাত্র মুক্তি নামে, এবং তারাও 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন তারা ক্যাম্পাস থেকে পালিয়েছে। এই গ্রুপটিকে আপনি দেখুন, এবং এদেরকে বিভিন্নভাবে যেভাবে আমরা জানি যে বাম রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে সাম্রাজ্যবাদ বিরোধী যে তাদের যে বক্তব্য, সেই ধরনের কথাবার্তা বলেই কিন্তু এই উচ্চবিত্ত পরিবারের সন্তানদেরকে তারা এদিকে আকৃষ্ট করেছে, এবং আকৃষ্ট করে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তারা আজকে কিন্তু এই পথভ্রষ্ট করেছে এবং তারা আজকে এই বিপথে ঠেলে গেছে। আমরা তাদেরকে গেছে তাদের ফিরিয়ে আনার উপায়টা নিয়ে কথা বলবো। আমি একটু অন্যদের শুনে আসি। লাকি আক্তার, এই যে ছাত্র ইউনিয়ন বাংলাদেশের মোটামুটি সকল প্রগতিশীল আন্দোলনে ছিল আছে, এই যে বদিউজ্জামান সোহাগ যে বললেন যে ছাত্ররা কিভাবে বিভ্রান্ত হচ্ছে, সেখানে কি আপনাদের মানে ছাত্র ইউনিয়ন বলছেন, আমি সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনের কোনো ব্যর্থতা আছে? ছাত্র মানে আন্দোলন এইরকম মানে জঙ্গিবাদটা এত বড় পর্যায়ে ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আর কি আমি সেটা বলছি। সেটা হচ্ছে আসলে এটা মানে একপাক্ষিক ভাবে আলোচনা করাটা না, সেটা হচ্ছে যে মানে এটা নানা মাত্রিক আর কি দিক আছে আর কি। এখন ছাত্র আন্দোলনের ব্যর্থতা সেটা আসলে মানে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি, তার আগে যেটা বলি যে ধরেন আমাদের এই দেশে আমরা মানে ছাত্র রাজনীতির সেটার একটা বড় ভূমিকা সব সময় সব বাংলাদেশের সৃষ্টির থেকে শুরু করে তার পূর্ব সকল আন্দোলনের ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলনের একটা বিরাট বড় ভূমিকা আছে। আবার এই অঞ্চলে ছাত্র যেই রাজনীতি সেটার যে ধরেন সেটা সম্পর্কে এক ধরনের নেতিবাচক যে ধারণা, সেটা ধরেন আইয়ুব সরকারের সময় সেই এনএসএফ থেকে শুরু করে ছিল, হ্যাঁ, এবং ছাত্র সমাজ ছিল, তারপরে ধরেন শফিউল আলম প্রধান সহ ওই সময়ের যে রাজনৈতিক অবস্থা সেটা ছিল। তো এইরকম নেতিবাচক ছাত্র রাজনীতির যেই জায়গাটা সেটা ছিল, কিন্তু এর বিপরীতে তো ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, এবং সেই ভূমিকাগুলো স্বাভাবিকভাবে এই দেশের যেই অগ্রযাত্রা বা আমাদের যে সামগ্রিক অগ্রগতি সেটাতে একটা বড় রকমের ভূমিকা পালন করেছে। কিন্তু সকলে যেটা বললেন যে আমাদের মুক্তি, আমি যেটা এইভাবে বলবো যে মুক্তিযুদ্ধের পর থেকে এখন একদম পর্যন্ত এইখানে মৌলবাদের বিষয়ে, জঙ্গিবাদের বিষয়ে পরে আসি, মৌলবাদের যেই একটা রাজনীতি বা মৌলবাদের যে একটা অবস্থান, সেটা ধরেন আমাদের যে যখনই ক্ষমতায় আসছে একটা রাজনৈতিক একটা পৃষ্ঠপোষকতা সবসময় এখানে ছিল আর কি, এবং ধরেন সেটা একটা পরিবেশ একটা বড় ফ্যাক্টর এখানে ছিল আর কি, এবং সেই জায়গায় ধরেন মৌলবাদটা বিকাশ হয়েছে। কখনো কখনো আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে একটা বড় রকমের ভূমিকা পালন করছে, যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সেখানে যে মৌলবাদের আস্ফালন সেটা নানান মাত্রিকতায় হয়েছে, একমুখী শিক্ষা ব্যবস্থার জায়গায় বহুমুখী, এইরকম আর কি একটা ধারণা। কিন্তু ধরেন এর মানে বাইরেও আমরা যদি দেখি যে তারপরেও কিন্তু ছাত্র আন্দোলন যারা প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত তারা কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা সবসময় এটা নেতৃত্ব দিয়ে আসে। কিন্তু আমরা তারপরেও যদি দেখি আর কি একটা ছাত্র রাজনীতি সম্পর্কে একটা সামগ্রিক এই আমি যদি বলি যে 90 পরবর্তী সময়কালে এটা একটা বিশদভাবে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সেটা হচ্ছে দেওয়া হয়েছে, এবং সেটা শুধুমাত্র যে মুখে মুখে দেওয়া হয়েছে এটা তেমন না। সেটা ধরেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে তাদের যে কৌশলপত্রগুলো আছে, আপনারা জানেন যে ইউজিসির যে 20 বছর মেয়াদী কৌশলপত্র, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে ছাত্র রাজনীতি করার দরকার নেই। আপনার এরশাদ বিরোধী সরকার মানে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর সবার আগে হচ্ছে আপনার ছাত্র সংসদ বন্ধ হয়ে গেল, সেইটার তো একটা কার্যকরণ আছে আর কি। সেটার কারণে ধরেন ছাত্র সংসদটা বন্ধ হয়ে যাওয়ার ফলশ্রুতিতে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু প্রভাবক হিসেবে এখানে কাজ করলো। যেমন আপনার ছাত্র সংসদের যেটা কাজ ছিল যে ধরেন সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো, সেই রকম আজকে কি আজকের আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই সাংস্কৃতিক চর্চাকে আমরা দেখতে পাই। সেখানে আজকে যে বিতর্ক প্রতিযোগিতা, সেখানে হচ্ছে মানে অন্যরকম যেই মানে আমরা যদি বলি যে খেলাধুলা থেকে শুরু করে এই কার্যক্রমগুলো তো অনেকটা সীমিত আকারে হয়ে গেছে, এবং ছাত্রদের ভেতরে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা সচেতন যে ধারণা বা দেশ সম্পর্কে যে একটা সচেতন যে ধারণা বা ভাবমূর্তি, সেই জায়গায় কিন্তু একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। এবং ধরেন এই নানামুখী শিক্ষা কাঠামোতে দেখা গেছে যে ধরেন মাদ্রাসা শিক্ষা কাঠামো সে তার মতো করে চলছে। আমরা তো আগে শুধু বলতাম যে মাদ্রাসা শিক্ষা কাঠামোতে এই ধরনের প্রবণতা মৌলবাদের একটা তৈরি হচ্ছে, কিন্তু এর বিপরীতে ধরেন আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, কিন্তু আমি যদি বলি যে সামগ্রিক অর্থে এটা আজকে পরিসংখ্যান যদি আপনি দেখেন যে এই জঙ্গিগুলো হচ্ছে তৈরি মানে পাওয়া গেছে এই আজকের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী যে আপনার সরকারি বেসরকারির মধ্যে বেসরকারি 26 জন আর সরকারি হচ্ছে 35 জন, মানে জঙ্গি সন্দেহের যে ইয়েটা, এর মধ্যে দেখা গেছে বুয়েটেই আপনার হচ্ছে 11 জন আর কি।
তো আপনার এইটা কিন্তু পরিসংখ্যান দেখলে দেখা যায় কিন্তু সরকারি টাইপেই কিন্তু বেশি বেশি কিন্তু মানে বেসিক্যালি পারসেপশনটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি বেশি গেছে। পারসেপশনটা সেটা সেখানে যে চর্চাটা, সেখানে যে গণতান্ত্রিক চর্চার একটা অভাবের জায়গাটা, সেখানে ছাত্র রাজনীতি আর ধূমপানকে আপনার একত্রিত করে এক ধরনের একটা অবস্থা, আবার সেখানে যে কোনো ছাত্র সংসদ বা এই ধরনের বিষয়গুলো না থাকার কারণে সেইখানকার যে চর্চাটা সেটাও তো আসলে খুব বেশি মানে সন্তোষজনক না আর কি, ফলে ওইটা একটা প্রভাবক হিসেবে কাজ করছে। আরেকটা বড় বিষয় ধরেন মানে আপনি যদি বলেন আর কি যে এই ছাত্র এই জঙ্গিবাদী হামলায় ধরেন এই গত 2-3 বছরে যদি আমরা হিসেব করি 44 জনের মতো ধরেন মারা গেছে, কিন্তু আবার এর বিপরীতে আপনি মানে এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারপর থেকে ধরেন মানে 8 থেকে সম্ভবত 16 এর মধ্যে হচ্ছে আপনার প্রায় মানে ছাত্রলীগের তার অন্তর্কন্দলেই হচ্ছে প্রায় হচ্ছে আপনার 44 জন নিজেদের দলের কর্মী মারা গেছে। তো ধরেন এইটা তো আবার সমাজের ভেতরে একটা নেতিবাচক ধারণা ছাত্র রাজনীতি সম্পর্কে তৈরি করে, ফলে এইটা আমার মনে হয় যে সামগ্রিকভাবে একটা ছাত্র রাজনীতি সম্পর্কে মানে ছাত্র রাজনীতি সম্পর্কে ধারণা বলতে শুধু ধরেন ছাত্রলীগের যে রাজনীতি বা সেইটা সম্পর্কে একটা ধারণা আর কি সমাজে এটা থাকে, কিন্তু এর বিপরীতে এইটা মানে যে সুস্থ ধারার একটা যে চর্চা বা গণতান্ত্রিক যে চর্চাগুলো সেগুলো যে একটা প্রভাব বা প্রকাশ সেইটার একটা ঘাটতি সমাজের ভেতরে আসলে এক্সিস্টিং। আর শিক্ষা ব্যবস্থায় তো স্বাভাবিকভাবেই একটা বড় রকমের ভূমিকা আছে। এর বাইরেও ধরেন আন্তর্জাতিক ফেনোমেনা, এটা তো একটা আন্তর্জাতিক এই ফেনোমেনা থেকে আমরা নিজেদের তারুণ্যকে কতটা রক্ষা করতে পারবো সেটা হলো আমাদের, আমরা তো পুরো বিষয়টা পারবো না, আমরা শুধু আমাদের সন্তানরা যেন আমাদের বুকে থাকে সেটা। জনাব আমিনুল হাসান, আমি আপনার একটা প্রারম্ভিক বক্তব্য শুনে নেই, যেমন লাকি আক্তার যেটা বললেন যে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা গত বেশ কয়েক বছর ধরে ঘুরে উঠেছে, মানে একটা প্রজন্মই বড় হচ্ছে আই হেট পলিটিক্স এরকম একটা ধারণা নিয়ে, এবং সেইটা আবার আপনি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন, পারসেপশনটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, যদিও লাকি আক্তার যে পরিসংখ্যানের কথা বললো আজকে প্রথমত তাতে দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আলাদা না, আসলে বুয়েটেও আছে, ঢাকা ইউনিভার্সিটিতে উনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে হিজবুত তাহরিরের ছাত্র সংগঠনই ছিল, এমনকি 4 জন যে হিজবুত তাহরিরের যে প্রধান 4 নেতা বলে তার মধ্যে 2 জন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ফলে ওইভাবে বলা যাবে না। কিন্তু এই ছাত্র রাজনীতি বা ওভারঅল রাজনীতি সম্পর্কে একটা নেতিবাচক ধারণার যে প্রজন্ম বেড়ে উঠছে সেইটা কি আমাদের তারুণ্যকে ঝুঁকির মুখে ফেলে দিল কিনা? অবশ্যই ফেলে দিল। কিন্তু প্রথমে যেটা বলে দিই যে আপনি বলছিলেন আই হেট পলিটিক্স, আমি কিন্তু পলিটিক্সকে খুব ভালোবাসি। এই মানে পাল্টা প্রবণতাটা এমন একটা প্রজন্ম বেড়েই উঠছে এরকম যে না ভাই আমি রাজনীতিতে নাই, আমি এসব করি না, আমরা ভালো ছেলে। এটাও যে বিরাজনীতিকরণের রাজনীতি, এটাও কিন্তু আরেকটা। গত 15 বছর ধরে আমি রাজনীতি নিয়েই কাজ করি আমার পেশাগত কারণে আর কি, কাজে আমি ভালোবাসি রাজনীতি কারণ, এবং এটা আমার প্যাশনেরও জায়গা। কিন্তু আপনি যেটা বলছেন আমি কিন্তু কাজের ক্ষেত্রেও এই সংকটটাতে ভুগি, কারণ আমরা যখন রাজনীতি নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনায় যাই তখন কিন্তু এই নেতিবাচক যে ভীতিটা, রাজনীতি নিয়ে যে ভীতিটা, এটা কিন্তু শুধু যে তরুণদের মধ্যে দেখছি তা কিন্তু নয়, আমরা কিন্তু মানে সব ধরনের বয়সের সব ধরনের পেশার মানুষের মধ্যেই এই নেতিবাচক অনুভূতিটা দেখতে পাচ্ছি। কাজে আমার কাছে মনে হয় যেটা আমি অনেকটাই লাকির সাথে একমত যে সংকটটা আসলে সামগ্রিক। হ্যাঁ, আমরা শুধু যদি মনে করি যে ছাত্র রাজনীতি এটার কারণ বা ছাত্র রাজনীতি এটার সমাধান, তাহলে মনে হয় খুব অল্প একটা মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গি হয়ে যায় আর কি। কারণ আমাদের সমাজে তো অস্থিরতাটা আজকে থেকে না, মানে আমাদের সমাজে সোহাগ ভাই যেমন বলছেন মানে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই তো অস্থিরতা চলছে, তো সেইটার তো একটা প্রভাব আছে সমাজে, এবং এই অস্থিরতা যখন একটা সমাজে থাকে সেটার তো সুযোগ অনেকেই অনেকভাবে নিচ্ছে এবং এখনো নিচ্ছে, ভবিষ্যতেও নিচ্ছে এবং নিতে পারে। এটার জন্য আমাদেরকে কিছু করতে হবে। এখন সমাধান যদি চাই, আমার যেটা মনে হয় আমি একটু ম্যাক্রো লেভেলে যে ভাববো যে আচ্ছা আমিনুল ভাই, আমাদের আসলে একটা বিরতিতে যেতে হবে, আমি আপনার একটু মাঝপথে থামিয়ে যাচ্ছি, এই জায়গায় বিরতির পরে আমি আপনার কাছে ফিরবো, কারণ আপনি একটু বড় আয়োজন করে বলার চেষ্টা করছেন, আমাদের একটু 10টা ছোট্ট একটা নিউজ আছে। তো যাওয়ার আগে একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে আমি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো দর্শক, প্রিয় দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। জি, আমি মংলা থেকে পৌর যুবলীগের সেলিম বলছি। জি প্লিজ। জি, আমি সবার কাছে প্রশ্ন, জঙ্গি দমনের বাইরের যে উদ্যোগ
তাদের যে করা হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করার জন্য যারা টাকা দিচ্ছে, অনুদান দিচ্ছে, তাদের কেন সরকার কঠিনভাবে পদক্ষেপ নিয়ে খুঁজছে না? আমি যতটুকু জানি এখানে জামাত ইসলামের সাথে এই জঙ্গিদের ওতপ্রোতভাবে জড়িত তারা। জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বিরতির পরে আলোচনার এক পর্যায়ে আমরা বদিউজ্জামান সরকারের কাছ থেকে প্রশ্নটি জানার চেষ্টা করব যে জামাত বা যারা এই জঙ্গিবাদকে অনুদান দিচ্ছে বা অর্থ দিচ্ছে তাদের সাথে তাদের বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আমরা বিরতির পরে এসে প্রশ্নের উত্তরটি জানবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম যে আমাদের তরুণ যাদের উপর আমাদের ভরসা, যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে, তাদের কেউ কেউ, সবাই না, তাদের কেউ কেউ বিপথে গিয়ে, ভুল পথে গিয়ে দেশকে বরং এগিয়ে নেওয়ার বদলে পিছিয়ে দিচ্ছে কিনা, এবং এই যে তরুণরা ঝুঁকিতে আছে তাদেরকে নিয়ে তাদেরকে রক্ষা করা যায় কিনা, ফেরানো যায় কিনা, সেসব নিয়ে আমরা আলোচনা করছি। আমি বিরতির আগে জানাবো আমিনুল হাসান, আপনার বক্তব্য থামিয়ে দিয়েছিলাম কারণ আমাদের একটা বিরতির একদম সময়টা ছিল। আমি আপনার আলোচনা শেষ করে আমরা অন্য আলোচনা যাব। জি, ধন্যবাদ। আমি বলছিলাম সামগ্রিকতার কথা, এই সংকটটা সামগ্রিকতার কথা, এবং বলছিলাম যে আমরা যদি সমাধানের কথা ভাবি তাহলে এই সামগ্রিক দিকগুলো মাথায় রেখেই সমাধানের কথা ভাবতে হবে। এবং আমি যেটা প্রপোজ করতে চাচ্ছিলাম যে আমাদেরকে ন্যায় বিচারের কথা ভাবতে হবে, আমাদের সমাজে ন্যায় বিচার আছে কিনা, আমাদের বাক স্বাধীনতার কথা ভাবতে হবে, আমাদের সমাজে বাক স্বাধীনতা কতটুকু আছে, কতটুকু নাই, কেন নাই, পরমত সহিষ্ণুতার কথা ভাবতে হবে, মুক্ত চিন্তার সুযোগের কথা ভাবতে হবে। আমরা সংস্কৃতির কথা বলছি বারবার। সংস্কৃতি তো একটা পরিবর্তনশীল ব্যাপার। সংস্কৃতিটা শেপ হয় কিভাবে? আমার সমাজের মানে কারা লিড করছে সমাজে? এই সমাজটা কি কৃষক প্রধান? এই সমাজটা কি শিক্ষক প্রধান? এই সমাজটা কি ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত? আমার রোল মডেল কে? রোল মডেল আমি যাকে দেখে অনুপ্রাণিত হই, যাকে দেখে আমি ভাবি যে আমি এইরকম করব, তিনি কি সৎ? তিনি কি ন্যায়পরায়ণ? তিনি কি সবসময় সত্যি কথা বলেন? তিনি কি পরমত সহিষ্ণু? এই সমস্যাগুলো, এই জিনিসগুলো যদি আমরা না ভাবি তাহলে কিন্তু আসলে চট করে এই ধরনের ব্যাপক সমস্যার বা সংকটের সমাধান আমরা পৌঁছতে পারবো না। ধন্যবাদ। আমাদের সাথে আমরা শুরুতে বলেছিলাম যে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ তার বাসা থেকে আমাদের সাথে যুক্ত হবেন, তিনি আছেন। তবে মহিউদ্দিন আহমেদের কাছে যাওয়ার আগে আমরা একটু টেলিফোনে যুক্ত হতে চাই ডক্টর নোভা আহমেদ। উনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা একটু তার কাছ থেকে অল্প করে, কারণ নর্থ সাউথ নিয়ে এত আলোচনা চারদিকে এবং মানে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে, এবং সেই পারসেপশনটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেটের মূলটা হলো নর্থ সাউথ। আমি একটু যদি ডক্টর নোভা আহমেদের সঙ্গে আমরা যুক্ত হই, তার সাথে একটু কথা বলে নিচ্ছি। ডক্টর নোভা আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো হ্যালো, আমি এটিএন নিউজ থেকে বলছি, আমাদের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে। জি ডক্টর নোভা আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ান। এই গত কয়েকদিনের সাম্প্রতিক আলোচনায় খুব বেশি আলোচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি নর্থ সাউথ ইউনিভার্সিটি। যদিও আমরা জানি যে 20,000 শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠানকে অল্প কয়েকজন ছাত্রকে দিয়ে তার পুরো ভাবমূর্তিকে ধ্বংস করে দেওয়ার যে প্রবণতা, সেটা ঠিক না। তবু আপনার কি মনে হয়, আপনি যাদেরকে পড়ান, যাদের সাথে প্রতিদিন মেশেন এবং আপনি দীর্ঘদিন ধরে জড়িত, এই প্রতিষ্ঠানটির অল্প কয়েকজন হলেও এই তরুণরা কেন, কিভাবে এই বিপথে গেল, আপনার কি ধারণা? আচ্ছা, এটা আসলে একটা বৈশ্বিক সমস্যা, মানে এটা পুরো পৃথিবী জুড়েই চলছে, নর্থ সাউথ তার মধ্যে একটি। কিন্তু আমরা যেটা বুঝেছি এবং অনেক স্টুডেন্টের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে যাদের একটু মনটা খারাপ, যারা একটু বিষণ্ণতায় ভুগছে, ওদেরকে খুব সহজেই মোটিভেট করে ফেলা যাচ্ছে। তাই আমার মনে হয় বাইরে এরকম অনেক কালচার আছে। একটা তো সবাই বলছে যে স্টুডেন্টরা নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে, কিন্তু আরেকটা হতে পারে ভলান্টিয়ার অ্যাক্টিভিটি, যেটা যে বিভিন্ন রকমের
বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেখানে ওরা অন্যদেরকে সাহায্য করবে, বুঝবে জীবনের একটা আরো বৃহত্তর মানে আছে। শুধু আমার মন খারাপ দেখে দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে না। আর এখানে শুধু আমরা শিক্ষকরা না, পরিবার, এমনকি এই যে মিডিয়া যে এখন নর্থ সাউথকে আঁকড়ে ধরেছে, আসলে আমাদের সবার হাতগুলি বাড়িয়ে দিতে হবে যেন আমরা আর একটা ছেলেকেও বা একটা মেয়েকেও না হারাই। ওদের সবাইকে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে, আমাদেরকে বুঝাতে হবে। কারণ আমরা যেই কথা ওদেরকে বলতে চাচ্ছি যে ভালোবাসার শক্তিটা ঘৃণার শক্তির চেয়ে বেশি, সেটাই যদি আমরা নিজেরা না করে দেখাতে পারি, আমরা তো ওদের কাছ থেকে আশা করতে পারবো না, তাই না? আমাদেরকে তো আগে এটা করতে হবে, আমাদেরকে বলতে হবে যে আমরা এখানে আছি, হ্যাঁ তোমাদের কথা শোনার জন্য আমরা আছি, তোমাদেরটা বোঝার জন্য আমরা আছি। এটা ইভেন আমার মনে হয় মিডিয়ার বিশাল ভূমিকা আছে। আমি সেটা আশা করবো আপনাদের কাছ থেকে, খুব দায়িত্বশীল ভূমিকা আশা করবো। জি, ডক্টর নূভা আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অল্প কথায় খুব সুন্দর করে বলেছেন যে ভালোবাসার শক্তিটা যেন ঘৃণার শক্তির চেয়ে বেশি হয়, এবং এই তরুণরা ব্যক্তিগত হতাশা দিয়ে যেন বৃহত্তর জীবনকে যেন না মাপে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু মহিউদ্দিন আহমেদ বাসায় আছেন, তার সাথে একটু কথা বলে আমরা আলোচনায় যুক্ত হতে চাই। ডক্টর মহিউদ্দিন আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? শুনতে পাচ্ছি। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা কথা বলছিলাম যেটা নিয়ে যে তরুণরা কেন বিপথে যাচ্ছে, সেখানে ছাত্র রাজনীতির কোনো ব্যর্থতা আছে কিনা, বা রাজনীতি সম্পর্কে একটা রাজনীতি বিমুখ একটা পরিস্থিতি নিয়ে একটা প্রজন্ম বেড়ে উঠছে। আমরা যেটা বিরতির আগে বলছিলাম যে আই হেট পলিটিক্স, এই ধরনের একটা স্লোগানই একটা প্রজন্মের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে, সেইটা কি কারো কারো ক্ষেত্রে হলো কিনা? একটু আগে ডক্টর নূভা আহমেদ টেলিফোনে বললেন যে অল্প কিছু ছেলে তারা ব্যক্তিগত হতাশা থেকে গিয়ে এরকম বিপথে চলে যায় কিনা, যারা জীবনের বৃহত্তর মানেটাই খুঁজে পায় না। সেখানে একটু আপনার একটু ব্যাখ্যা শুনতে চাই যে এই যে আমাদের তরুণরা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গিয়ে ফিরে আসছে। দুদিন আগে শোনা যায় যে মায়ের হাতে ছাড়া ভাত খেতে পারে না, 5 মাস পরে এসে সে একদম গলা কেটে মানুষ খুন করে ফেলে। হুট করে এতটা চেঞ্জ কিভাবে করে ফেলা সম্ভব? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি এতক্ষণ যা শুনছিলাম আপনাদের কথাবার্তা, তার মধ্যে আমি মনে করি যে আংশিক সত্য, এগুলো পুরোটা না। এবং আমরা আমাদের ধারণাগত জিনিসগুলো আমরা তুলে ধরি অনেক সময়, এবং এটা করতে গিয়ে অনেক সময় বেশ কিছু সুইপিং রিমার্ক করে ফেলি। আমি ব্যক্তিগতভাবে কোনো জঙ্গিকে চিনি বা তার সাথে কথা বলি নাই, সুতরাং একজন কেন জঙ্গি হয় এইটা আমি মানে তার মুখ থেকে তো আমি শুনতে পাচ্ছি না, আমি শুনছি অন্যদের কাছ থেকে। আমার কাছে যেটা মনে হয় যে এর পেছনে যে ডক্ট্রিনটা কাজ করে এইটার শক্তিটাকে আমরা ইগনোর করছি, এবং গ্লোবালি এটা আছে। এখন এইটা ভুল শুদ্ধ সেটা হচ্ছে অন্য বিতর্ক, বাট একটা ডক্ট্রিনের পেছনে কাজ করে। ওরা খিলাফতের কথা বলে বা ইত্যাদি কথা বলে, এটা প্রচন্ড শক্তিশালী একটা ডক্ট্রিন। এখন এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এখন এটা ভালোবাসা ঘৃণার ব্যাপার না আসলে। এবং আপনি দেখবেন যে আরেকটা জিনিস আপনি তুললেন, একটা প্রসঙ্গ, যে ছাত্র রাজনীতি নিয়ে। ছাত্র রাজনীতি তো নেই আসলে, ক্যাম্পাসে কোনো রাজনীতি নেই। ক্যাম্পাসে যেটা আছে বিভিন্ন সংগঠন, এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, আপনি বলতে পারেন যে ক্যাম্পাসে তাদের একটা আলাদা ফ্রন্ট, এবং সব তাদের ক্যাডার। তাদের সামনে তো কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নাই। গত 26 বছর ধরে, আমি ঢাকা ইউনিভার্সিটি উদাহরণ যদি দেই, অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়তো এরকমই, যে ছাত্র সংসদে নির্বাচন হয় না। তাহলে ছাত্ররা যে সংগঠিত হবে, তারা কি নিয়ে সংগঠিত হবে? তাদের সামনে লক্ষ্যটা কি? এখন যেটা হচ্ছে, ছাত্র সংগঠনগুলি চলে থ্রু এ সিস্টেম অফ প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউশন। যখন যারা ক্ষমতায় থাকে তারা প্যাট্রোনেজ গুলো দেয় নানানভাবে, এবং এর ফলে ছাত্র সংগঠনগুলো টিকে আছে। এবং ছাত্র সংগঠনের পদ পদবিও নির্ভর করে মূল রাজনৈতিক সংগঠনের বড় ভাইদের উপরে। কয়দিন আগে আপনারা দেখলাম গত সপ্তাহে চিটাগাঙে যে মহাগোলমাল একটা হয়ে গেল ছাত্রলীগের 2 পক্ষের মধ্যে, কি পদবঞ্চিতদের ইয়ে। চিন্তা করেন আমরা কি একটা ন্যাক্কারজনক অবস্থায় চলে গেছে আমাদের এই সোকল ছাত্র রাজনীতি। ছাত্র সংগঠন একটা কমিটি থাকলে আমরা বলে দিই এটাই বোধহয় ছাত্র রাজনীতি, নট নেসেসারিলি।
এবং এই যে দলাদলি, গ্রুপিং, মারামারি, যখন রাজনীতি থাকে না তখন এগুলো করে। বিরাজনীতিকরণের ব্যাপারে আমি একটা কথা বলি, এটা আমি লাকি আক্তারের মুখে বলতে শুনলাম। সেটা হচ্ছে যে বিরাজনীতিকরণের জন্য দায়ী কিন্তু এখানে কোনো জেনারেল না, আমাদের রাজনীতিবিদরা। যতদিন জেনারেলরা পাওয়ারে ছিলেন তারা ডাকসু ইলেকশন দিয়েছেন। গত 26 বছর ধরে ডাকসু ইলেকশন হয় না। পর্যায়ক্রমে আমাদের গণতান্ত্রিক সরকারের নেতৃবৃন্দটা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না আমি জানি না, হয়তো তাদের পছন্দের দল জিততে পারবে না সেই জন্যই। একটা ছেলে যখন ছাত্রদের নিয়ে সংগঠন করবে, একটা ছেলে বা একটা মেয়ে, সামনে যদি একটা নির্বাচন থাকে, সংগঠিত হওয়ার একটা প্রক্রিয়া থাকে, তখন তার আচরণ দিয়ে কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদের মন জয় করার একটা চেষ্টা থাকবে। এখন তো সেই চেষ্টাটা নাই। এখন তো তার লক্ষ্যটা হচ্ছে এই বড় ভাইদের কাছ থেকে প্যাট্রোনেজ নেওয়া। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, আমরা যখন ছাত্র ছিলাম, আমি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69 থেকে 75 পর্যন্ত আমি যেটা দেখেছি, ওই সময় মারামারি কাটাকাটি হয়েছে, মহসিনুলে 60টা মার্ডার হয়েছে, সেটাও কিন্তু ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে। তারপরেও আমি একটা কথা বলবো যে যতক্ষণ পর্যন্ত এই যে ছাত্রদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার একটা ব্যাপার ছিল, ততদিন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতার একটা প্রয়াস থাকতো যে তার আচরণ দিয়ে যাতে সে অন্যদেরকে জয় করতে পারে। কিন্তু তখনও কিন্তু আমি দেখতাম শতকরা 60-80 জন ছেলে মেয়ে তো রাজনীতি করতো না। সবাই যে রাজনীতি করবে নট নেসেসারিলি, কিন্তু একটা রাজনৈতিক আবহ থাকে, তার মধ্যে অনেকে রাজনীতি করে, অনেকে তার ক্যারিয়ার গড়ার চিন্তা করেই লেখাপড়াটা করে। এটা আগেও তাই ছিল, আর এখন তো রাজনীতিই নাই। জি, মহিউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটি পয়েন্ট আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব অনুষ্ঠানের পরবর্তী কোন এক পর্যায়ে আপনার কাছ থেকে আরো একবার শুনতে, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা ফলো করেন। জনাব বদিউজ্জামান সোহাগ, মহিউদ্দিন আহমেদ যে কয়েকটা পয়েন্ট বলেছে, আমি আসলে এই পয়েন্টে আমি আপনার কাছে আসতাম। উনি বলছেন যে ছাত্র রাজনীতি আমরা এত কথা বলছি, ক্যাম্পাসে তো আসলে এখন ছাত্র রাজনীতিই নেই। এটার একটা খুব বড় যুক্তি, এবং ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেন। আমি যদি বলি যে স্বৈরাচার বিরোধী, মানে স্বৈরাচারের পতনের পর, মানে গণতান্ত্রিক শাসনামল আসার পরে গত 26 বছর ডাকসুতে কোনো নির্বাচন হয়নি, এবং ক্যাম্পাসের চরিত্রটা এমন, যেমন এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ছাত্রলীগ ক্যাম্পাসে আছে, ছাত্রদল নাই। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল ঠিক উল্টো চিত্রটা ছিল, একদম রাতারাতি, জাস্ট যেই রাতে ক্ষমতা চেঞ্জ হবে সেই রাতে মুহূর্তের মধ্যে সব ছাত্রলীগ শেষ হয়ে ছাত্রদল চলে আসবে আবার। এইটা কিন্তু মানে এরশাদের সময়ের কথা যদি আমরা মনে করতে পারি, তখন আমরা ক্যাম্পাসে ছিলাম, তখন দেখেছি যে এক পাশ ছাত্রদল এক পাশ ছাত্রলীগ, মুখোমুখি মারামারি, যাই হোক, কিন্তু দুই পক্ষই ছিল। গণতন্ত্র এসে পুরোটা ক্যাম্পাসে একদম উল্টো চিত্র হয়ে গেল। এই বিপরীতমুখী চরিত্রটা কেন? এটা শুধু আমি বলছি না ছাত্রলীগের দায়, এটা জি তিনি যে কথাটা বলছিলেন, তিনি এটার যদি ফিনিশিং এ যেতেন তাহলে তিনি হয়তো আরো বলতেন যে এই ছাত্র রাজনীতি কলুষিত কিভাবে শুরু হয়েছে। দেখুন, তিনি মহসিন হলের কথাটি উল্লেখ করেছেন, যেখানে 7 মার্ডার হয়েছিল, এবং সেই মার্ডারের পরে সেই হত্যাকারীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 75-এর পরে এই সামরিক শাসকরাই কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত করেছে। এবং কিভাবে ছাত্ররা এই বিরাজনীতিকরণ করা হয়েছে তখনকার সময় আপনি দেখুন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বলেছেন যে গত 26 বছর ধরে তো একদমই গণতান্ত্রিক সরকার, এই বিরাজনীতিকরণটা কিন্তু এখন রাজনীতিবিদরাই করছেন আসলে। না দেখুন, আমি সেটা অস্বীকার, ওনার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু কিভাবে আমাদের কাঁধেও নিতে হবে, রাজনীতিটা কিছুটা কিভাবে কলুষিত হয়েছে সেটা বলতেছি, যে কিভাবে ছাত্রদের হাতে অস্ত্র এবং কালো টাকা তুলে দেওয়া হয়েছে, এবং কিভাবে আপনার দেখুন যে বিভিন্ন এজেন্সি দিয়ে ছাত্র রাজনীতিকে প্যাট্রোনাইজ করা হয়েছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পলিটিক্যাল কিলিং গুলো হয়েছে সেটি কিন্তু আমরা জানি। এবং আপনি জানেন যে আজকে এই যে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস বা ধূমপান এবং রাজনীতি মুক্ত ক্যাম্পাস, যেটা লাকি একটা বলল যে ধূমপান আর রাজনীতি জড়ানোর চেষ্টা করা, যেটাই যেন বিষাক্ত। এবং আমরা এখানে দেখেছি যে এই যে বিশেষ করে আজকে যে এই যে এই জঙ্গি গোষ্ঠীর যে আক্রমণ, সেটি কেন, যে এখানে আমাদের যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের বিচারটা কিন্তু দীর্ঘ এই 40 বছরে হয়নি। তো এখন যখন এই বিচারটা শুরু হয়েছে, যখন তাদের হাতে ঘা লেগেছে, তখন তারা কিন্তু আপনারা দেখেন যে 1975 সালের পরে তারা যে প্রায় 25-30 বছর ক্ষমতায় ছিল, সেই সময় তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু সম্পদে ফুলে ফেপে উঠেছে। এবং আমরা জানি যে এই যুদ্ধাপরাধীরা বলেন, আলবদর আল শামস বাহিনীর লোকজন বলেন, তারা এদেশে মন্ত্রী পর্যন্ত হয়েছে, এবং বঙ্গবন্ধুর খুনিরা
রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় দূতাবাসে চাকরি নিয়েছে, বিভিন্ন জায়গায় গেছে তারা। এবং এই গোষ্ঠীগুলো কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোকে বিভিন্ন সময় প্যাট্রোনাইজ করেছে। এবং আজকে তারা কিন্তু যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তখন কিন্তু তারা কিন্তু একটা মরণ কামড় দিয়েছে এবং তারা কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করছে। সেটা নিয়ে একজন প্রশ্ন করলেন যে হ্যাঁ মানে যিনি বলছিলেন যে জঙ্গিবাদের যে অর্থদাতা, এবং সে ব্যাপারে কিন্তু সরকার চেষ্টা করছে যে এই ব্যাপারে সেই পয়েন্ট নিয়ে আমাদের এনে, কিন্তু আমাদের যেটা যে মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা এবং ছাত্র রাজনীতির যে বিষয়টা আপনি দেখুন যে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের কথা তিনি বলেছেন, অবশ্যই সেটার সাথে তো আমরা সবসময় একমত। আপনি জানেন যে ছাত্র সংসদ নির্বাচন কখন হয়নি, 1990-এর ছাত্র ডাকসু হয়েছে, 91 সালে এসে বিএনপি তখন তারা এটা বানচাল করেছে। এবং এরপরে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার এসেছে তখন তারা করতে গেলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে পরিবেশ নেই, এই ধরনের। এবং আমরা কিন্তু বিভিন্নভাবে ক্যাম্পাসে আমরা থাকার চেষ্টা করেছি। আমরা যখন বিএনপি যখন ক্ষমতা ছিল আমরা ক্যাম্পাসে বারবার গিয়েছি, বারবার আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু সেই সময় কিন্তু 90-এর পরে কিন্তু আওয়ামী লীগের 3 দফা, এখন তৃতীয় দফা, সেই সময় কিন্তু আপনি জানেন পরিবেশ পরিষদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে ছাত্র সংগঠনগুলোর একটা পার্টিসিপেশন হতো, তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তার ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারত। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 2001 সালের পরে সেই পরিবেশ পরিষদকেও অকার্যকর করা হয়েছে। এবং আমরা এরপরে কিন্তু আমরা এভাবেও বলেছি বিভিন্ন সময় যে সেটা যদি ছাত্র সংসদ নাম না হয়ে বিভিন্ন যে কোনো নামে দিতে পারে, স্টুডেন্ট কাউন্সিল বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে, যেখানে সরাসরি এবং রেগুলার স্টুডেন্ট না হয়ে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ যখন এই সংঘাতগুলো শুরু হয় ছাত্র রাজনীতি মানে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, তখন আমরা জানি যে বিভিন্ন জায়গায় পিলি মাস্টার্সে ভর্তি হয়ে তার নির্বাচন করতে যাইতো, এবং এইসব কারণেই কিন্তু এই নির্বাচনটা বন্ধ হয়েছে। তখন আমরা বলেছি যে এমন ছাত্ররা নির্বাচন করবে যাদের কোনো ব্রেক অফ স্টাডি থাকবে না, আমরা সেই ধরনের প্রার্থী দিব আমাদের দলে, কিন্তু দিব, কিন্তু 26 বছর ধরে তো সেই ধরনের প্রস্তাব কিন্তু আপনারা কি হাল ছেড়ে দিয়েছেন? এই আমরা কিন্তু এই ধরনের প্রস্তাব নিয়ে এসেছি যে প্রয়োজন হলে এরকম হোক যে এমন ছাত্ররা নির্বাচন করবে যাদের শিক্ষা জীবনে কোনো ব্রেক অফ স্টাডি থাকবে না, তারাই শুধু নির্বাচন করবে, যাতে রেগুলার ছাত্ররাই। এবং আপনি জানেন যে আমাদের ছাত্র সংগঠন আমরা কিন্তু রেগুলার ছাত্রদের হাতে ছাত্র নেতৃত্ব নিয়ে আসার জন্য এটার জন্য আপনাকে ধন্যবাদ, বয়সের একটা ক্রাইটেরিয়া করা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা অনেক সংগঠনে দেখি যে অনেক সংগঠনের নেতৃত্বে যারা আছে তারা কিন্তু অনেক আছে যে অনেক বড় বড় সংগঠন আছে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজনীতি করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, এবং তারা ছাত্রত্ব শেষ করেছে সেই 20-25 বছর আগে। তো এই ধরনের ঘটনা আমরা দেখেছি, এবং আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই। এখানে উনি আছেন, উনি রাজনীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, এবং উনি জানেন আমরা কিন্তু রাজনীতিতে যে রাজনীতিতে সংস্কার শব্দটি কিন্তু নেগেটিভ শব্দ হিসেবে 111-এর পরে নেগেটিভ হয়ে গেছে, চালু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে মানে আমি মনে করি ছাত্রলীগ আমরা সবসময় সংগঠনকে আপ টু ডেট করার জন্য আমাদের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে আমরা আধুনিক চিন্তা চেতনা এগুলোকে আমরা সংযুক্ত করি। কাজীর গরু কেতবে আছে ঠিক, কিন্তু গোয়ালে নেই। আপনার কাগজ কলমে সব ঠিক আছে, কিন্তু বাস্তবে নেই। আমরা ফোনে একদম বিরতিতে যাব, তার আগে একটা ফোনে একজন দর্শকের মন্তব্য শুনে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি ইফতি। জি প্লিজ, আপনি কোথা বলছেন এবং প্রশ্নটি করুন। আমার কোশ্চেনটা হলো যে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে যে সমালোচনা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের আমার কাছে মনে হচ্ছে যে হিরোশিমায় যে বোমা হামলা হলো এটা হচ্ছে আইনস্টাইন যে E=mc² যে বানালো, হ্যাঁ মানে আইনস্টাইনের দোষ কিনা যে বোমা হামলা হয়েছে এটা আইনস্টাইনকে ব্লেম করা হচ্ছে, আইনস্টাইনকে ইয়ে করা হচ্ছে। মানে একটা ইউনিভার্সিটিতে আমরা তো এতগুলা ছাত্র, আমরা তো সবাই তো জঙ্গি না, মানে মানুষের এখন চিন্তাধারা মানে এরকম হয়েছে, মানে আমাদের এখন সমাজে চলাফেরা করে দায় হয়ে গেছে আপনাদের। আমি আপনার বেদনাটা বুঝতে পেরেছি। আমাদের ইউনিভার্সিটি কখনো আমি দেখি নাই ফ্যাকাল্টিকে কেউ চর মারে, কোনদিন ন্যাক বিল্ডিং স্যাক বিল্ডিং কেউ দা কুড়াল নিয়ে দৌড়ায়। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অনাবাসিক একটা ইউনিভার্সিটি। আমাদের 21টা ক্লাব আছে যেগুলা আমাদের রাজনীতি না থাকলেও ক্লাবের আমরা যদি কোনো ইয়ে নিয়ে যাই ডিসি স্যার আমাদেরকে অ্যাকসেপ্ট করে। তো মানে এরকম ইউনিভার্সিটি নিয়ে এরকম এত সমালোচনা, জিনিসটা অনেকটা মানে বেশি ক্রিটিসিজম হয়ে যাচ্ছে আমার।
জি জি ইফতি, আমরা আপনার বেদনাটি বুঝতে পেরেছি। আমরা জনাব আমিনুল হাসান আছে, আমরা তার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনবো। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় তারুণ্য যারা হারিয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়ে ফিরে আসছে ভয়ঙ্কর খুনি হয়ে, তাদেরকে কিভাবে ফেরানো যায় সেটা নিয়ে আমরা বিরতির ঠিক আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন ইফতি। উনি বিস্তারিত পরিচয় দেননি, কিন্তু প্রশ্ন শুনে বোঝা গেছে যে উনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তার কণ্ঠে তার বেদনাটি আমরা খুব ভালো টের পেয়েছি যে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে পারসেপশনটা এমন জায়গায় চলে এসেছে যে অনেক ছাত্র নিজের পরিচয় দিতেই একটু সংকোচ বোধ করে। কিন্তু এটা কি আসলে করা উচিত না? এমনিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মানে পড়াশোনার কোয়ালিটি হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক বদনাম, তার মধ্যে উপরের দিকেই থাকবে। কিন্তু এই এখন একদম যেন সাধারণ যে জঙ্গি তৈরির কারখানা বা এমন এমন। আমি একটু আমিনুল হাসানের কাছ থেকে শুনে আসি। উনি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেন, আমরা জানি যে উনি বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু সেই জায়গাটা কি এখন কমে গেছে, নাকি ওনারা ঠিক মতো কাজটা করতে পারেননি? ঠিক কোথায় গ্যাপটা, মানে নর্থ সাউথ নিয়ে এত বদনাম কেন? আমি শুধু মানে নর্থ সাউথ ধরে পুরো প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়টাও যদি একটু বলেন বেসরকারি। আচ্ছা হ্যাঁ, পুরো প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারটা যদি বলি, দেখেন 1993 সালে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমরা প্রথম ব্যাচের ছাত্র। তখন কিন্তু আমি আসলে বিদেশে পড়তে যাওয়ার জন্য খুব আগ্রহী। সেই ইয়াং বয়সে মাত্র ইন্টারমিডিয়েট পাস করে আসছি, আমেরিকা যাব, সব প্রস্তুতি সম্পন্ন। কিন্তু আমার বাবা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে হ্যাঁ, আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার বিদেশে যাওয়ার আগ্রহ ছিল, সেই কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে হ্যাঁ, আমি তোমার পড়াশোনা ইনভেস্ট করব, কিন্তু সেইটা ইনভেস্টমেন্টটা আমি বিদেশে না করে দেশে করব। তো এই যে এটা তো একটা ইনভেস্টমেন্ট, এই টাকাটা তো বিদেশে চলে যেত, তাই না? আমার যে 4 বছর পড়াশোনা বাইরে গেলে পুরো টাকাটা দিই। এবং এখন যদি মনে করেন বাংলাদেশে 2 লক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা যদি বিদেশে পড়তো, তাহলে $5,000 অ্যাভারেজে যদি একটা স্টুডেন্ট খরচ করে বছরে, সেটা হচ্ছে প্রায় 4 লাখ টাকা, 8,000 কোটি টাকা বছরে। তো এটা তো আসলে বাংলাদেশের অগ্রগতিরও একটা গল্প, যে আমরা আসলে হ্যাঁ, তো এই গল্পটা আসলে এই ধরনের ঘটনায় যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর যেটা ইফতি বলছিল সাংস্কৃতিক বা আপনি যেটা বললেন যে সাংস্কৃতিক বলছিল তাদের এখানে 21টা ক্লাব আছে। জি, আমি যখন ছিলাম, আমরা যেমন ধরেন আমাদের প্রথম ক্লাব হচ্ছে ডিবেটিং ক্লাব। তো আমি ডিবেটিং ক্লাবের ফাউন্ডার, অর্গানাইজিং সেক্রেটারি। তারপরে আমরা সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছি, আমরা সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিষ্ঠা করেছি, আমরা সিনিয়র ড্রামা ক্লাব করেছি। রক্তকরবী, আমার মনে হয় 70-এর দশকের পরে রক্তকরবী মঞ্চায়ন হয়েছে প্রথম নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদের এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের সহযোগিতায়। কিন্তু আপনার প্রশ্ন ছিল যে এটা কি কমে গেছে? না, কমে যায়নি। আমাদের সময় হয়তো 7-8টা ক্লাব ছিল বা সংগঠন ছিল, এখন 21টা বেড়েছে। এবং তারা প্রতি বছর নাট্য উৎসব করে, শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করে, ফটোগ্রাফি ক্লাব করে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব সবসময় প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যেই থাকে। কিন্তু বদনামগুলো যেগুলো আসে, যে ধর নর্থ সাউথের প্রেয়ার রুম বা লাইব্রেরি থেকে জিহাদি বই বা এরকম বিভ্রান্তিকর বই পাওয়া, যেমন এই জায়গার গ্যাপটা কোথায়? আমি সেটা মিসিং লিংকটা করতে চাই। সেটা হচ্ছে যে এই সংগঠনগুলো যে নাই সেটা আমরা অস্বীকার করছি না, এটি আছে। কিন্তু এখানে এর পাশাপাশি যে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু এখানে কাজ করছে। যেমন হিজবুত তাহরির, আমি যেটা জানি যে এখানে লিবারেল ইয়ুথ জেনারেশন নামে তারা এখানে ছিল, এবং শিবির, তারা বিভিন্ন মেস কেন্দ্রিক তাদের যে রাজনীতি, তার মাধ্যমে তারা এখানে অ্যাক্টিভিটি চালায়। এবং এরা আমরা জানি যে আপনি ডিবেটিং ক্লাবের কথা বলছেন, আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবগুলোকে দখল করার জন্য যে জামাতের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বড় বড় স্পন্সর করে এখানে তাদের লোকজনকে ঢুকে দেওয়ার চেষ্টা করেছে। তেমনি ভাবে এই প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করেছে। এবং আমরা জানি যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠনগুলো যদি অ্যাক্টিভিটিস করতে যায়, তখনই শুধুমাত্র এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, যেমন প্রক্টোরিয়াল বডি বা আপনার বোর্ড অফ ট্রাস্টিস, এরা কিন্তু এদেরকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু এই যে শিবির বা এই ধরনের হিজবুত তাহরির, এই ধরনের সংগঠনগুলোকে এরা কিন্তু কখনোই
নজরে নেয় নাই এবং যার কারণে আজকে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তা আমি বলবো অবশ্যই আজকে ইফতির যে কথাটি বলেছেন অবশ্যই সেটি আমাদের জন্য মর্মাহত, কারণ এই বিশ্ববিদ্যালয়ের 20,000 ছাত্র, তারাই বাংলাদেশের আমি মনে করি মেধাবী ছাত্র, এবং তারা আজকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গেলে তারা অনেক সময় বাধাগ্রস্ত হতে পারে। এটা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক এবং তাদেরকে আমাদের মানে এই সময় আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে এবং ওইখানে 20,000-এর মধ্যে যদি 100 জন জঙ্গি থাকে তাদেরকে খুঁজে বের চিহ্নিত করে আলাদা করতে হবে এবং ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, ওই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদেরকেই এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। জি জি, আপনার বক্তব্য রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি সোহাগ ভাইয়ের সাথে একমত যে উনি কিন্তু বলেছেন যে এই ধরনের সংগঠন গোপনে বা ছদ্মনামে বা ছদ্ম পরিচয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, এটা সকল বিশ্ববিদ্যালয় করছে। আমি মানে আমার মনে হয় গার্ডিয়ান ইউকের একটা পত্রিকা, তাদের অনলাইন সংস্করণে আইএস বা আল কায়েদার কিভাবে রিক্রুট করে সেইটা সম্পর্কে বিস্তারিত একটা প্রতিবেদন ছেপেছিল এইটা গত মাসেই, এবং এখানে ইনস্ট্রাকশন গুলো ছিল এরকম যে কাদেরকে টার্গেট করতে হবে। তাদের ইনস্ট্রাকশন ছিল আইসোলেটেড, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পরিবার থেকে এখন একটু দূরত্বে থাকে বা যারা হলে থাকে, ডরমিটরিতে থাকে বা মেসে থাকে, যেহেতু তারা পরিবার থেকে দূরে বিচ্ছিন্ন, তাদেরকে টার্গেট করার নির্দেশনা আছে তাদের মডিউল। সেই মডিউলটা আমার মনে হয় অ্যাভেলেবল আছে, যারা এই বিষয়ে কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গবেষক, তারা কিন্তু এইগুলো অ্যাভেলেবল আছে অনলাইনে। তারা কিভাবে রিক্রুট করে এটা কিন্তু গোপন না, সো এইটা কিন্তু আমাদের সরকারের কাছেও থাকার কথা। সো সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং অবশ্যই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারে আরো কঠোর এবং আরো সায়েন্টিফিক স্টেপস নেওয়া উচিত। আর আমি যেটা বলছিলাম যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, একটা অভিযোগ আছে যে আমাদের মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা এই ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিটি নাই, ওরা কি শুধু ক্লাস করে আর মানে বাড়ি যায়? নো, ওইটা আমি বলছিলাম যে ব্যাপারটা ওরকম না। তারা আসলে প্রতি বছর অসংখ্য প্রোগ্রাম এবং ক্রিয়েটিভ এবং কালচারাল প্রোগ্রাম তারা আয়োজন করছে। ওইটাই মানে বলার চেষ্টা করছিলাম আপনার প্রশ্নের সূত্র ধরে, যে কমে যায় নাই এই ধরনের এঙ্গেজমেন্ট, স্টুডেন্ট বডিগুলা প্রতিনিয়ত করে যাচ্ছে। 22,000 ছাত্র, 21টা ক্লাব, গড়ে 1,000 ছাত্রের জন্য একটা করে কার্যক্রম পরিচালনা করা সংগঠন ওখানে আছে। এবং এখন আমি বলতে পারি না যে 100% স্টুডেন্ট এগুলোর সাথে জড়িত, বাট 80% তো অবশ্যই এর সাথে জড়িত। জি জি, আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক ফোনে আছেন, তার কথাটি শুনে আমরা বিরতিতে যাব। বিরতির পরে এসে মহিউদ্দিন আহমেদ আছেন, তার সাথে এটা কথা বলার চেষ্টা করব এবং লাকি আক্তারের কাছ থেকে অনেক কিছু জানার আছে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি, এই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি সোহাগ ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই। 52-এর ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই তিনটি আন্দোলনের ছাত্র রাজনীতির একটা ঐতিহ্যবাহী এবং ছাত্র রাজনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই কালে রাজনীতি আর বর্তমানে ছাত্র রাজনীতির মধ্যে গুণগত কোনো পরিবর্তন আপনি দেখতে পান কিনা? আর যদি গুণগত কোনো পরিবর্তন আপনি দেখতে না পান, তাহলে কেন এই গুণগত পরিবর্তন দেখতে পান না? এ বিষয়ে ছাত্র নেতা হিসাবে আপনার কি কথা, আপনার কি ভূমিকা, আপনি কি বলবেন আজকে ছাত্রদের জন্য? জি জি, জনাব খসরু, আপনি কাউখালী থেকে ফোন করেছেন, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। বিরতির পরে সুযোগ পেলে আমরা বদিউজ্জামান সোহাগের কাছ থেকে জবাব জানার চেষ্টা করব। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা। আমরা কথা বলছিলাম আমাদের তরুণদের বিভ্রান্ত হয়ে যাওয়া, সংখ্যায় হয়তো কম কিন্তু তবুও তারা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা নানা রকমের আলোচনা করছি। জনাব লাকি আক্তার, আমরা ছাত্র রাজনীতি বিরতির আগেও আমরা বদিউজ্জামান সোহাগের কাছ থেকে শুনেছি যে ক্যাম্পাসের আসল রাজনীতির চরিত্রটা কি। মানে ধরেন এখন যে রাজনীতি ছেলেরা মানে ছাত্ররা রাজনীতি করবে, কেন করবে, তাদের সামনে রোল মডেল কি, মানে কাদের দেখে শিখবে? যেমন আমিনুল হাসানরা বলছিলেন যে যাদেরকে দেখে শেখার কথা তারা কেউ হয়তো দুর্নীতিবাজ, কেউ মাস্তান, কেউ ফলে সামনে কিন্তু খুব ভালো রোল মডেলও নাই। মানে এইসব কি এই তরুণদের বিভ্রান্ত করে দিচ্ছে কিনা?
খুব বেশি সময় নেই, একটু তাড়াতাড়ি বলে ফেলেন আপনি। তো যে মানে আমাদের মানে বললাম না, আমাদের চিন্তার বা কাঠামোতেই এরকম ছাত্র রাজনীতির সাথে আমরা ছাত্র লীগের যে রাজনীতি সেটাকে আমরা হচ্ছে অনেক সময় একীভূত করে ফেলি। এটা একটা বিষয়। এবং মানে বিশেষ করে শুধু ছাত্রলীগ বললে ভুল হবে, যে সরকার দলীয় যে রাজনীতি এবং যে সরকারি ক্ষমতা আসলে সেটা ছাত্র দল হোক কিংবা ছাত্রলীগ হোক, এইরকম একটা জায়গা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের কনসেপচুয়াল জায়গায় এরকম চলে গেছে। কিন্তু এর বাইরে বিপরীতে যে ধরেন আমাদের যেই প্রগতিশীল যেই রাজনীতি বা আমাদের যে চর্চা, আমাদের বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক যে আমাদের সুস্থ ধারার যে রাজনৈতিক চর্চা, সংস্কৃতির চর্চা, সেই এবং ছাত্রদের সকল প্রকার ন্যায় সঙ্গত সকল প্রকার অধিকার আদায়ের আমাদের যে সংগ্রাম, সেইটা সম্পর্কে যে একটা মানে পজিটিভ যে ধারণা প্রচার করা, সেই জায়গাটাই কিন্তু আমাদের একটা ঘাটতির জায়গা আছে। যেমন গত 2-1 দিন আগে জাফর ইকবাল স্যার একটা লেখা লিখলেন, তো ওখানে হচ্ছে তিনি হচ্ছে ছাত্র রাজনীতি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা প্রকাশ করলেন এবং সেটা সম্পর্কে তিনি তার ভিউটা যখন বললেন তখন দেখা গেল যে তিনি ছাত্রলীগ সম্পর্কে শুধু বললেন, কিন্তু এর বিপরীত যে মানে ধরেন শিক্ষককে অবমাননা করা কিংবা এর বিপরীতে যারা রুখে দাঁড়াইছে বা বিভিন্ন এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমি আপনার সঙ্গে কথা বলি না, আমি এটা একটু বলি, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কথা আজকে ইফতের কথা, নিশ্চয়ই এটা বেদনাদায়ক বা পীড়াদায়ক, কিন্তু এইটা কিন্তু সত্য যে আজকের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা ঢালাওভাবে এটা বলাটা মোটেও সমীচীন না। বরঞ্চ তার আমরা কিন্তু দেখছি যে বিগত সময়ের অনেক ডেমোক্রেটিক আন্দোলনে কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু তারা কিন্তু ছিলেন। সেটা ধরেন আমরা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় দেখছি যে কত সংখ্যক শিক্ষার্থীরা তারা একটার সাথে সমবেত হয়েছেন। আমরা কিন্তু দেখছি যে নো ভ্যাট অন এডুকেশনের আন্দোলনের সময় তাদের তারা কিভাবে এবং সেখানে কিন্তু একটা বড় নেতৃত্ব স্থানীয় ভূমিকা কিন্তু আমরা ছিলাম এবং এই নামটাও আমরা দিয়েছি। তো আমি বলতেছি যে এইরকম কিন্তু কাজের যে জায়গাটা নাই তা না, কিন্তু সেটা আরো বেশি দৃশ্যমানটা কোথায় হবে সেটা কিন্তু ছাত্র সংসদের মধ্য দিয়ে মানুষ এটা সেটা জানবে। ফলে ওই জায়গাটায় একটা বড় রকমের ঘাটতি একটা জায়গা। আবার ধরেন আমরা সুস্থ সংস্কৃতি চর্চার কথা বলতেছি, এখন ধরেন ক্লোজ আপন একজন শিল্পী গান গাইলো, সেও তো আজকে জঙ্গিবাদী, তাহমিদ শাফির কথা বললাম, সেও আজকে জঙ্গিবাদী। নির্বাচন কমিশনারের ছেলে এখন একজন খেলোয়াড়, সে মানে খেলাধুলা করতো, সেই ছেলেও আজকে এরকম হচ্ছে, মানে জঙ্গি তৎপরতার সাথে যুক্ত হচ্ছে। তার মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে এটার একটা মূলত একটা তো রুট আছে, এটার একটা বড় একটা জায়গা তো আছে। সেটা অবশ্যই আমরা যদি বলি, প্রথমে যেটা বলছিলাম যে একটা একমুখী শিক্ষা ব্যবস্থাটা না হলে এটা একটা বিরাট সংকট আর কি, নানামুখী শিক্ষা কাঠামো সেটা, এবং মানে জ্ঞানের যে জায়গাটা সেটা অনেক বেশি খণ্ডিত এবং ভাষা জ্ঞান। বিশ্ববিদ্যালয়গুলো আজকে অকার্যকর, কোনো রিসার্চ আজকে সেখানে কি আছে আমরা যদি বলি, সেই জায়গাগুলো তো অকার্যকর হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো যখন মানে একটা বিশ্ববিদ্যালয় থেকে এই অবস্থা হয়, সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে না, ছাত্ররা সেখানে একটা কথা বলবে সে থাকবে না, এই মানে এবং জ্ঞানগুলো ধরেন ওই যে শিক্ষা ব্যবস্থার কথা বললেন, ওই দাদা বলতেছিলেন একটা কথা, ওর কথা জোরে বলি যে ইনভেস্টমেন্টের কথা বললেন, মানে বেসিক্যালি এডুকেশন এখন ইনভেস্টমেন্ট হিসেবেই বিবেচিত হচ্ছে। সেটা যে একটা মানুষ আগে বলতো যে আমার সন্তান হচ্ছে মানুষ হবেন, হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা থেকে আমার দেশের অভিভাবক বা হচ্ছে ধরেন মানে সেটা এবং রাষ্ট্রের যে চিন্তা কাঠামো সেটার মধ্য দিয়েও কিন্তু আমরা দেখবো যে একটা মানে শুধু এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছেন, এবং ধরেন সেটার জন্য নানান ধরনের যত ধরনের চুক্তিপত্র করার দরকার, যত ধরনের অর্থনৈতিক নয়া উদারবাদী অর্থনীতি বলেন আর যাই বলেন, এই ধরনের এগুলোকে অবস্থান তৈরি করা। এবং এর বাইরেও আমি যদি বলি যে ধরেন এই সামগ্রিকভাবে এইটা তো একটা সংকট তৈরি মানে এই সমাজের ভেতরে তৈরি হচ্ছে, এবং এই যারা ধরেন ক্ষমতায় ছিলেন বা ছিলেন এই ধরেন জঙ্গিবাদী তৎপরতাকে আজকে নতুন নাকি, অনেক আগে থেকে সেই বোমা হামলা বলেন অনেক আগে থেকে এটা আমরা তো জানি। তাহলে এইটা যে মানে এটার যে আজকে বিকাশ হলো, আজকে এইরকম একটা অবস্থায় আসার কারণে আমরা এটা মানে এটা নিয়ে এত বেশি সোচ্চার হলাম, কিন্তু এটা যে তৃণমূল এটার যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এইগুলা কিভাবে চলতেছে, এটার সাথে বিভিন্ন যে সরকার ক্ষমতায় আসছে তাদের সাথে তাদের যে একটার সাথে আরেকটা যে সম্পর্কগুলো, হ্যাঁ সেটা আত্মীয়তা হোক কিংবা হচ্ছে একেবারে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সেইগুলো কিন্তু এটার সাথে যুক্ত। ফলে এটাকে সামগ্রিকভাবে সামষ্টিকভাবে এটাকে বিবেচনা করা উচিত, এবং শিক্ষাটা কি আসলে মানে পণ্য হিসেবে আমি বিবেচিত করব বা ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত করব, নাকি আমি এটা একটা মানুষ মনন তৈরি করবে, চিন্তা কাঠামো তৈরি করবে, সংস্কৃতির রূপরেখা ঠিক করবে, সেই লক্ষ্যে আমাদেরকে আগানো দরকার। এবং সামষ্টিক অর্থে আমাদের এই গ্রাম নগর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের এই নানান ধরনের এই যে এই কার্যক্রমগুলো গড়ে তোলা দরকার, এবং অবশ্যই ছাত্র রাজনীতির একটা সুস্থ যে চর্চা সেটা করা দরকার। মহিউদ্দিন আহমেদকে বলেছিলাম যে যাব, মহিউদ্দিন ভাই ছোট্ট করে যদি অনুষ্ঠানের একটা কনক্লুশন আপনি
দিয়ে দেন। আপনি আলোচনাটা শুনেছেন বাসায় বসে, ছোট্ট করে একদম সময় নিয়ে আমাদের হাতে। আমি শুধু একটা উদ্ধৃতি দেব। জাস্টিস শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতি থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্ভবত 2000 সালে উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি ছাত্র সংগঠনের সাথে সম্পর্ক ছেদ করে তাহলে ক্যাম্পাসে সন্ত্রাস বন্ধ হবে। আমি তার কথাটা বিশ্বাস করি এবং আমি মনে করি এটা একটা সলিউশন হতে পারে, কারণ ক্যাডার বেসড অর্গানাইজেশন দিয়ে আর প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউশন করে আপনি ক্যাম্পাস সুস্থ রাখতে পারবেন না। জি, জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। বদিউজ্জামান সোহাগের কাছে কাউখালী থেকে খসরু সাহেব প্রশ্ন করেছিলেন, আপনি যদি একদম 10-20 সেকেন্ডে যদি জাস্ট এক কথায় উত্তর দেন তাহলে আমরা একদম সময় শেষ হয়ে গেছে। যে ছাত্ররা আসলে সমাজেরই অংশ, সমাজেরই কিছু এখানে কলুষিত হয়েছে যার দায় ছাত্রদের উপরেও পড়েছে। এবং আপনি জানেন যে আজকে যদি আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের রোল মডেল, অবশ্যই আমি বলবো যে আমাদের রোল মডেল হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এবং উনি বলেছেন যে বিচারহীনতা, আমরা বিস্তারিত আলোচনা যেতে পারি। আমরা জানি যে সেই বিচারহীনতা এবং ইতিহাস বিকৃতির কারণে আমাদের একটি তরুণ প্রজন্মকে এবং এই বিরাজনীতিকরণের কারণে, রাজনীতিহীনতার কারণে একটা গিনিপিগ বানানোর একটা প্রজন্মকে চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টা থেকে আমাদের বেরিয়ে আসতে চাই। এবং আমি মনে করি যে এই জঙ্গিবাদ বিরোধী আন্দোলন বলুন এবং এই সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন বলুন, সেখানে ছাত্রলীগ হচ্ছে, আমি মনে করি যে সবাই মিলেই এই সবচেয়ে বড় ছাত্র সংগঠন, কারণ এদের বারবার এদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। অন্য কোন সংগঠন আমাদের আমি বলি যে আমরা বারবার এদের দ্বারা আক্রান্ত হয়েছি। এবং যদি বলি যে সেই 2013-14 সালের এই জঙ্গিদের হাতে আমাদের ছাত্রলীগের প্রায় 2 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ডক্টর নোভা আহমেদ যে তার বক্তব্যে বলেছিলেন যে ঘৃণার চেয়ে ভালোবাসার শক্তিটা যদি বেশি করে দিয়ে আমরা এই তরুণদেরকে যদি ভালোবাসা দিয়ে ফেরাতে পারি এবং এই ছাত্র রাজনীতি, আদর্শ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা আরো বাড়ানো, সব মিলিয়েই মানে একটা ছেলেও যেন আমাদের হারিয়ে না যায়, সেই চেষ্টাটা সবাই মিলে একসাথে করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন।